ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে সাম্প্রতিক জনস্বাস্থ্য সম্পর্কিত একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মাননীয় স্পিকার, একটু প্রাসঙ্গিকতার বাইরে একটি কথা বলতে চাই। মাননীয় সংসদ সদস্য যে নোটিশটি দিয়েছেন আপনার হাতেও আছে, সংসদ কার্যালয়ে আছে, আমার হাতেও আছে, কিন্তু উনি যে প্রশ্নটা উত্থাপন করলেন নোটিশটি তার 4 ভাগের 3.5 ভাগ বাইরেতে বলেছেন। এই প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, নতুন নতুন তথ্য বলেছেন, যেটা আমি উত্তর দিতে পারবো আলহামদুলিল্লাহ, তবে আমার মনে হয় এটা রেওয়াজের বাইরে, রীতির বাইরে। যাক মাননীয় স্পিকার, তবু আমি বলে যাচ্ছি, আশা করি মাননীয় সংসদ সদস্য সকল উত্তর পাবেন। প্রথম 2টি লাইনের দ্বিতীয় লাইনে উনি লিখেছেন 2026 সালের শুরু থেকে 9 জুলাই পর্যন্ত এই 6 মাসে আমাদের 6175 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, যার মধ্যে 22 জনের মৃত্যু হয়। মাননীয় স্পিকার, 2025-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছর রোগীর সংখ্যা ছিল 15,210, মারা গিয়েছিল 58। একই সময় মাননীয় স্পিকার, এইবার জানুয়ারি টু জুন আক্রান্ত হয়েছে 8,978 জন, মারা গিয়েছে 28 জন। তার মানে গত বছরের তুলনায় অর্ধেকের চেয়ে কম। কিন্তু এই জন্য আমি কোনো সাবাস দিতে চাই না, যেহেতু মানুষ এখন আক্রান্ত। তবে এটুকু বলতে চাই, ডেঙ্গু রোগকে মোকাবেলা করার জন্য মাননীয় স্পিকার, গত 2 মাস আগ থেকে আমরা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ আমরা পরিচ্ছন্ন অভিযান প্রতি শনিবার চালিয়ে আসতেছি। সকল ড্রেনগুলিকে পরিষ্কার করা হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ, ঢাকা সাউথ এবং বাংলাদেশের প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং সিটি কর্পোরেশন একইভাবে মশা, ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য স্প্রে করে যাচ্ছে এবং লার্ভাকে মারার জন্য এক জাতীয় ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে। সেই কারণে মাননীয় স্পিকার, মশার উপদ্রব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমে এসেছে। তো মাননীয় স্পিকার, একটি কথা এই ব্যাপারে সবাইকে বলতে চাই, মসকুইটো ইজ ভেরি স্মল ইনসেক্ট। আমাদের মতন একটা ঘনবসতিপূর্ণ দেশে, বৃষ্টি বাদলের দেশে যত্র তত্র পানি জমে থাকে, মানুষের ছাদের উপরে টবে পানি জমিয়ে রাখে। আমরা যদি লোক পাঠাই পরীক্ষা করার জন্য, মহিলারা বাড়িতে ঢুকতে দেন না, মোবাইল কোর্ট গেলে গালিগালাজ করেন, ঢুকতে দেন না, নিরাপত্তার অভাব ফিল করেন। অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও মাননীয় স্পিকার, আমাদের সরকার, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি এবং আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা স্প্রে করে যাচ্ছি, আমরা লার্ভার ট্যাবলেট ছিটিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এবং দেশব্যাপী মানুষকে মশারি টানিয়ে ঘুমানোর জন্য, ফুল হাতা শার্ট পরার জন্য, পাজামা পরার জন্য বা লুঙ্গি লম্বা করে পরার জন্য আমরা মানুষকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতেছি। উনি 6টি বিষয়ে নির্দিষ্টকৃত উত্তর চাচ্ছেন। 1 নম্বর, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে। আমি এরই মধ্যে বলেছি, ডেঙ্গু প্রতিরোধে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আরো বলতে চাই, ডেঙ্গু টেস্ট করার রি-এজেন্ট শরণাতীত কালে স্টক আমাদের হাতে আছে, যেটা বিগত সময়ে কোন সরকার তাদের হাতে রাখতে পারে নাই। আমরা টেস্ট করার জন্য সেই কিটের ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে মাঠ লেভেলে দিয়েছি এবং আমাদের সেন্ট্রাল গোডাউনে আমাদের স্টক আছে। মাননীয় স্পিকার, ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য আমরা সকল সরকারি হাসপাতালে আগত রোগীদের ডেঙ্গু NS1 পরীক্ষা বিনামূল্যে এবং 1GG এবং 1GM পরীক্ষা 300 টাকা থেকে কমিয়ে 50 টাকায় নামিয়ে আনা হয়েছে এই বছর। মাননীয় স্পিকার, পরীক্ষার জন্য কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারে CDC আজ পর্যন্ত RDT টেস্ট কিটের মজুত আছে 1,06,600। আগামী 1 মাসের মধ্যে আরো প্রায় 5 লক্ষ কিট আমাদের স্টকে যোগ হবে। মাননীয় স্পিকার, ডেঙ্গু রোগ শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় কিট ও রোগীদের জন্য প্রয়োজনীয় ব্যাগ, ওষুধ সংরক্ষণের 1 লক্ষ স্যালাইন ব্যাগ আমরা এক্সট্রা মজুত রেখেছি। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা লেভেলে আমরা পর্যাপ্ত পরিমাণে স্যালাইন সরবরাহ করে রেখেছি এবং আমাদের হাতে অনেক স্যালাইন আরো
পর্যাপ্ত পরিমাণে যে কোনো মুহূর্তে যে কোনো পরিমাণ স্যালাইনের প্রয়োজন হলে আমরা সরবরাহ করার সক্ষমতা রাখি। আমাদের স্যালাইন এবং কিটের অভাবে কোনো রোগীর কোনো অসুবিধা হবে না। রোগীদের হাসপাতালে ভর্তির ব্যাপারে প্রশ্ন করেছেন মাননীয় স্পিকার, আমরা প্রত্যেকটা হাসপাতালকে প্রস্তুত রেখেছি। যে কোনো সময় যে কোনো পরিমাণ রোগী আসলে আমরা মোবাইল হসপিটালও আমরা তৈরি করে রেখেছি এবং আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। যদি ভয়াবহ আকারে ডেঙ্গু দেখা দেয় সেইখানে আমরা রোগীদেরকে সংকুলন করে ডাক্তার প্রস্তুত করে রেখেছি, নার্স প্রস্তুত রেখেছি, যাতে করে সকল রোগীদের সেবা প্রদান করা যায়। উপজেলা লেভেল পর্যন্ত মাননীয় স্পিকার আমরা সেগুলি করেছি। আইসিইউ, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক, নার্সের সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করে রেখেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এর ভিতরে যদি ডেঙ্গু রোগীদের জন্য কোন রকম শ্বাসকষ্টের কারণ দেখা দেয় আমরা আমাদের ভেন্টিলেটর এবং আইসিইউ পর্যন্ত প্রস্তুত রেখেছি, যাতে করে আমাদের কোনো রোগী বিনা চিকিৎসা অবহেলায় যেন মৃত্যুর কুলে ঢলে না পড়ে। আমাদের সরকার আমরা সেই ব্যবস্থা আল্লাহর রহমতে আমরা করতে সক্ষম হয়েছি, আমরা করেছি। সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করা হচ্ছে। আজকে আমরা জুমে মিটিং করেছি মাননীয় স্পিকার, সারা বাংলাদেশের সকল সিভিল সার্জনদের সাথে। কোথাও যেন বন্যা উপদ্রুত এলাকা সহ কোথাও যেন একটা রোগী ডেঙ্গু রোগী অবহেলায় পতিত না হয়, যদি কারো আক্রমণ হয় সাথে সাথে যেন আমাদের হসপিটালে স্থানান্তর করা হয়। এইভাবে মাননীয় স্পিকার আমরা সার্বিকভাবে সারা বাংলাদেশ ব্যাপী ডেঙ্গুর ব্যাপারে অত্যন্ত সচেতন পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রখর দৃষ্টির অধীনে এবং ওনার সুপরামর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সকল মাননীয় সংসদ সদস্যগণ আপনারাও যার যার নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা চালিয়ে যাবেন, যাতে করে আমাদের 18 কোটি মানুষের নিরাপত্তা প্রহরী হয়ে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, যে সুন্দরভাবে বলেন শুনতে ইচ্ছে হয়। মাননীয় সদস্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন দয়া করে। একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, আমরা অ্যাডভাইস দেই বা স্টেটমেন্ট দেই। প্লিজ আস্ক ইউর কোয়েশ্চেন ইফ এনি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন যে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খুব সুন্দর করে বলেন, আমরা এখানে কনভিন্স হই, কিন্তু বাস্তব অবস্থাটা আসলে এটা বক্তব্যের সাথে বাস্তবতা এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এটি হচ্ছে মূল বিষয়। কারণ আইসিইউ তো একটা সদর হসপিটালে আইসিইউ নাই, তাহলে উপজেলায় কোথায় যাবে? আমি বলেছি যে ইউনিয়ন পর্যন্ত এই সেবা মানে পৌঁছে দেওয়াটা উপায়টা কি, এর কোনো উত্তর এখানে আসে নাই। এরকম বহু বিষয় আছে। যাই হোক, এরপরও আমরা যেহেতু হামে ক্ষতিগ্রস্ত হয়েছি ব্যাপকভাবে, 738 জন মানুষ, ছোট ছোট বাচ্চা মারা গিয়েছেন, স্বাভাবিকভাবে ডেঙ্গু নিয়ে আমাদের উদ্বেগ আছে। সুতরাং মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি তার পদক্ষেপের কথা বলেছেন। এগুলোকে নিশ্চিত করার জন্য আমি ওনার আহ্বান জানাচ্ছি। আমি একটা ছোট্ট বিষয়ে অবতারণা করি, তারপর আমার প্রশ্ন করব। মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগটা দিতে হবে। গতকালকে কোমলমতি ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণে আমাদের সংসদের সামনে পুলিশের নির্দয় লাঠিচার্জের ব্যাপারে মাননীয় সদস্য, আমার কাছে মনে হচ্ছে উই আর মানে অন্যদিকে যাচ্ছি। আপনি দয়া করে এটা অন্য বিষয়ে আনবেন, এখন প্রশ্নটা করুন। আমি একদম বলে ফেলেছি। আপনি এটার মধ্যে থাকেন, আমাদের কার্যপ্রণালী বিধির মধ্যে আমরা থাকি। দয়া করে ইউ উইল হ্যাভ টাইম টু আস্ক দ্যাট কোয়েশ্চেন। আগে স্বাস্থ্যমন্ত্রীকে কোয়েশ্চেন করেন, এটা স্বাস্থ্যমন্ত্রী জুরিসডিকশনের বাইরে এখন যা বলবেন, ওনাকে কোয়েশ্চেন করেন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তাহলে আমাকে একটু সুযোগ পরে দেবেন, আমি সেই প্রত্যাশায় থাকলাম। নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার কারণে সমন্বিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং জলাবদ্ধতা নিরসনের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা খুবই একটা বেহাল অবস্থার মধ্যে গোটা দেশ রয়েছে। আমার চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখছি যে সদর হাসপাতালের শূন্য পদ সহ সারা দেশের
ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণের জন্য অতি দ্রুত কোনো পদক্ষেপ যদি স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ না করেন তাহলে যতগুলো বক্তব্য আসলো এগুলো বাস্তবায়ন অসম্ভব। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ নেই, বর্তমান সময়ে সার্জারি ডক্টর নেই, মেডিসিন ডক্টর নেই। সুতরাং এই শূন্য পদ সহ সারা দেশের শূন্য পদ কত দ্রুত পূরণ করা হবে সে বিষয়গুলো আমি জানতে চাই। পাশাপাশি বেসরকারি হসপিটালগুলোকে যদি ডেঙ্গু রোগ ব্যাপকভাবে বিস্তৃতির দিকে যায় তাহলে বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য সহজ উপায় বা সরকারি মাননীয় সদস্য নির্দেশনা দেওয়া হবে কিনা? প্রশ্ন করেন প্লিজ। স্পিকার, বেসরকারি হসপিটালগুলোকে ডেঙ্গু রোগ শনাক্তের জন্য কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ, প্রশ্নের উত্তরটা পরে আপনাকে দেই মাইক, মোর রিলিভেন্ট হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, উনি ডেঙ্গুর সাথে রিলেট করে ডাক্তার বা নার্সের অপ্রতুলতার কথা বলেছেন। আমরা আমাদের সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারী ভিতর থেকে প্রত্যেকটি উপজেলায় প্রতিনিয়ত আমরা ডাক্তার নার্স চেলে দিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মাননীয় সংসদ সদস্যগণ নিজ নিজ এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ওনারও কিছু দায়িত্ব আছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য। মাননীয় স্পিকার, 18 কোটি মানুষের দেশ, একে অন্যকে যদি ব্লেম গেম করি আমাদের সার্থকতা আসবে না, ফসল ঘরে আনতে পারবো না। প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নিজেদেরকে নিয়োজিত করতে হবে। উনি ইউনিয়ন লেভেল আইসিইউর কথা বলেছেন। আমি একবারও বলিনি আমার বক্তব্যে যে আমি উপজেলা লেভেলে আইসিইউর ব্যবস্থা করব। আমাদের জেলার লেভেলে যতটুকু আইসিইউর ব্যবস্থা আছে সেই জেলাগুলিতে আমরা, এর মধ্যে 12টি জেলায় আমরা আইসিইউ 10টি বেড করে আমরা চালু করেছি। আরো 5টি জেলায় আগামী 15 দিনের ভিতরে চালু হবে। এরপরে যদি আইসিইউ প্রয়োজন পড়ে আমাদের প্রত্যেকটা বড় বড় হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইসিইউর ব্যবস্থা এরই মধ্যে আমরা করেছি, সেইগুলিতে রোগীদের স্থানান্তর করা হবে। বেসরকারি হাসপাতালগুলির কথা বলেছেন মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে আপনার মাধ্যমে জানতে চাই, শুধু আজকে নয় মাননীয় স্পিকার, আজকে থেকে 1.5 মাস আগে আমরা এতই সচেতন ছিলাম এই ব্যাপারে। 1.5 মাস আগে প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদেরকে ডেকে আমরা তাদেরকে বলেছি ডেঙ্গু দেখা দিলে 10% বেড তাদের খালি রেখে ডেঙ্গু রোগীদের সেবা প্রদান করতে হবে, এবং যেই রেটে সরকার অ্যান্টিজেন ব্যবহার করে একই রেটে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে, এর বাইরে তারা কোনো টাকা নিতে পারবেন না। এবং সকল হাসপাতাল মালিকরা সেই ব্যাপারে আমাদেরকে সম্মতি প্রদান করেছেন। সুতরাং মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করি বেসরকারি হাসপাতালগুলো সরকারি হাসপাতালের সাথে তাল মিলিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। বিএনপি সরকারের 5 মাসের মাথায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। শুধু আন্দোলনেই নামেনি, শিক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে তারা ব্রয়লার চিকেন পার্টিও গঠন করে ফেলেছে। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে সামাজিক মাধ্যমে খোলা ব্রয়লার চিকেন পার্টির খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। আর শিক্ষামন্ত্রীর ভাষায় যারাই ব্রয়লার বা ফার্মের মুরগি, সেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তারই পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান শহরগুলোতে রাজপথ অবরোধ করেছে। একদিকে চরম প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হওয়া, আবার সেই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা, সাথে শিক্ষামন্ত্রীর ব্রয়লার মুরগির সম্বোধন বাংলাদেশের জেনজির একটি পক্ষকে বেশ তাতিয়ে দিয়েছে। মাত্র 5 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেশব্যাপী এমন আন্দোলন সরকারের শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। কারণ আন্দোলন শুধু ঢাকা ও ঢাকার বাইরেই নয়, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাবিতে বিজিবিও মোতায়েন করা হয়েছে। সংসদে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবশ্য জলাবদ্ধতা আর বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার দায় চাপিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভুল তথ্যের উপর। তবে বন্যা, বৃষ্টি আর ভুল প্রশ্নের জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে সে আশ্বাস পেয়েও শিক্ষার্থীদের আন্দোলন থেমে যাওয়ার খবর মেলেনি। সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাতে হয়েছে পুলিশকে, বরং বুধবারের কর্মসূচিও দিয়েছে।
সরকার একাধিক সূত্র বলছে, বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভাইরাল বক্তব্যের জন্য তাদের উপর বিএনপি ও সরকারের শীর্ষ মহল এমনিতেই চটে আছে। 6 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজানোর আলোচনা আছে খোদ বিএনপির মধ্যে। সূত্রগুলো বলছে, শিক্ষামন্ত্রীর ব্যাপারে করার সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীদের আন্দোলনটা অন্যদিকে মোড় নেয়ার আশঙ্কা আছে গোয়েন্দাদের। তাহলে কি মিলনের বিচ্ছেদ ঘটছে সরকারের সাথে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। একদিনে ভারী বর্ষণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি বেশ নাজুক। চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার বন্যায় ইতিমধ্যে সরকারিভাবে 54 জন মারা যাওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাহলে কেন হঠাৎ শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা? ঘটনার সূত্রপাত 13 জুলাই সোমবারের পরীক্ষাকে ঘিরে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানির মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হচ্ছিল। কেউ পানিতে নর্দমায় পড়ে যাচ্ছে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এসব ভিডিওতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এর মধ্যে 13 জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় যমুনা সেটের সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে দুটি গুরুতর বৈজ্ঞানিক ও গাণিতিক ভুল ছিল, যা পরীক্ষার্থীদের মানসিক ভারসাম্যকে বিপর্যস্ত করে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বিশ্লেষণধর্মী পোস্টে প্রশ্ন প্রণয়নকারীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, এসএসসি ও এসএসসির মতো দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষায় এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে কোমর সমান পানির মধ্যে পরীক্ষা দিতে যাওয়া, আবার হলে গিয়ে দেখেছে প্রশ্ন আছে মারাত্মক ভুল। তাতে ক্ষোভে ফুঁসছিল শিক্ষার্থীরা। এই আগুনের মধ্যে ঘি ঢেলেছে 13 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলনের 1.5 মিনিটের একটি অডিও ক্লিপ। ফোনালাপটি ছিল মূলত রাজধানীর ঢাকা সিটি কলেজের একজন নারী পরীক্ষার্থী এবং তার অভিভাবকের সাথে শিক্ষামন্ত্রীর। রবিবার রাতে ওই ছাত্রের অভিভাবক তার মেয়ের পরীক্ষা নিয়ে চরম উদ্বেগের কারণে শিক্ষামন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন এবং মেয়েকে অভয় দেওয়ার অনুরোধ জানান। ফোনালাপে শোনা যায়, শিক্ষার্থীটি যখন গত কয়েকদিনের বৃষ্টিতে ভিজে পরীক্ষা দেওয়ার কারণে নিজের এবং সহপাঠীদের মারাত্মক জ্বর ও অসুস্থতার কথা তুলে ধরে এবং পরীক্ষার সাময়িক পেছানোর আকুতি জানায়, তখন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন অত্যন্ত অপ্রীতিকর এবং উপহাসমূলক সুরে মন্তব্য করেন। তিনি ওই ফোনালাপে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এই ফোনালাপের ভাষা ও টোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ পরীক্ষার্থী ও নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা 14 জুলাই সকাল থেকে আন্দোলনে নামে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। শিক্ষার্থীরা বেলা 2:45টার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ভুয়া ভুয়া স্লোগান দেন। শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করেছেন। ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগান হয়ে ওঠে, আমরা রাজপথের বাঘ, ফার্মের মুরগি নয়। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীর ভাষা জ্ঞান এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতায় মারাত্মক ঘাটতি রয়েছে, তাই তিনি এই দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন। কোন সুনির্দিষ্ট রাজনৈতিক ব্যানার ছাড়াই শিক্ষার্থী ঐক্য এবং সাধারণ শিক্ষার্থী বৃন্দ ব্যানারে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, সুনামগঞ্জ, তারাগঞ্জ, কুমিল্লা, সিলেট, কুড়িগ্রাম, নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকার সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তর
স্তরে শিক্ষার্থীদের বিষয়গুলো দেখার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর বিকেল 5:20 দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেগুলো হলো, অনতিবিলম্বে ওই দিন সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা করেনি সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে এবং আগামীকালের অর্থাৎ 15 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থী বান্ধব হতে হবে। এরপর শিক্ষার্থীরা চলে যান জাতীয় সংসদ ভবনের সামনে। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সন্ধ্যা 6টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। এদিকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশও করেছেন। সূত্রগুলো বলছে, মন্ত্রীর আশ্বাসে কোনো কাজ হয়নি। শিক্ষার্থীরা বুধবারও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বুধবারে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সংসদ ভবনের সামনে সড়ক ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। এর মধ্যে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ খুলেন দেশের জেনজি প্রজন্মের শিক্ষার্থীরা। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাগেন্ট, মানে আমরা অপমানিত নই, আমরা জাগ্রত, এই স্লোগানে খোলা হয় পেজটি। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কন্টেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ককরোচ জনতা পার্টির আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচ বা পরজীবী বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ককরোচ জনতা পার্টি গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্ন ফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়। সরকার একাধিক সূত্র বলছে, 13 জুলাই এমনকি 14 জুলাই সকাল পর্যন্ত সরকারের শীর্ষ মহল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এই আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু 14 জুলাই সারা দিন দেশের কমপক্ষে 16টি জেলা থেকে আন্দোলনের খবর আসলে সরকারের টনক নড়ে। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীকে জরুরি তলব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির একাধিক সূত্র বলছে, শিক্ষামন্ত্রী এজনুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নানা বিব্রতকর মন্তব্য নিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে। কয়েকদিন আগে ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপমানজনক মন্তব্য করে ঢাবি ক্যাম্পাসে সরকারি দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন। সরকারের সূত্রগুলো বলছে, 5 মাসের মধ্যেই সরকার বিরুদ্ধে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ায় বিষয়টিকে সরকারের শীর্ষ মহল মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দেখছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে কয়েকদিন আগেও মন্ত্রিপরিষদ পুনর্গঠনের খবর প্রকাশিত হয়েছে। ওইসব খবরে বলা হয়েছে, বেশ কিছু মন্ত্রীকে তারেক রহমান বাদ দিয়ে নতুন অনেক মুখকে অন্তর্ভুক্ত করতে পারেন। ব্রয়লার মুরগি পার্টির আন্দোলন তারেক রহমানের সেই সিদ্ধান্তকে আরো দ্রুত করবে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে। তবে আন্দোলনের সাথে সাথে শিক্ষামন্ত্রীকে বাদ দেওয়া হলে সেটি রাজনৈতিক ক্ষেত্রে ভুল বার্তা দিবে এমন আশঙ্কা আছে সরকারের মধ্যে। আবার শিক্ষার্থীরা যেভাবে প্রথমে তারেক রহমানের অনুষ্ঠান স্থলে, পরে শিক্ষা বোর্ড থেকে শুরু করে সংসদ ভবনের সামনে গিয়ে আন্দোলন করছে, আবার আন্দোলনটা যেভাবে দেশের নানা জেলায় ছড়িয়ে পড়ছে, তাতে এই আন্দোলনের রেশ দ্রুত টেনে না ধরলে অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বিষয়টা সরকারের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, সরকার এখন কি মিলনের সাথে বিচ্ছেদে যাবে, নাকি শিক্ষার্থীদের অন্য দাবিগুলো পূরণ করে আপাতত পরিস্থিতি ঠান্ডা করবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী